আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। অবশ্যই ফান্ডামেন্টাল স্টক, ব্যাংক সেক্টরের ব্যাংক এশিয়া। প্রথমে যদি স্টকটার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে, তাহলে আমরা দেখব এই ক্যাটাগরির স্টক ফেড অ্যাপ 1282 কোটি টাকা, মার্কেট ক্যাপ 2930, অথরাইজ হচ্ছে 1500, লং টার্ম লোন আছে 1488, শর্ট টার্ম লোন 2386, রিজার্ভ আছে তার 1774 কোটি টাকা। 2004 সালে ব্যাংক এশিয়া পুঁজিবাজারে লিস্টেড হয়েছে। এটা হচ্ছে ব্যাংক এশিয়ার মোটামুটি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড। এর বাহিরে যদি আমরা আসি আরও কিছু বিষয় নিয়ে, 1 বছর আগে শেয়ারটা 3% লস করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ইনস্টিটিউটগুলো ক্যাপিটাল গেইন হিসেবে। ফিটা এই মুহূর্তে আপনারা দেখেন 2.66, মানে ব্যাংকের মধ্যে এর থেকে নিম্নে এই মুহূর্তে ফি আছে কিনা কোনো ব্যাংক আমার জানা নেই, থাকতে পারে, কিন্তু ব্যাংকে সে এই মুহূর্তে 2.66। এটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তার কোয়ার্টার ওয়ানে তার ইপিএসও ভালো আসছে, নেট অপারেটিং অনেক ভালো আসছে। কোয়ার্টার আসছে 1.1 টাকা 42 পয়সা, আর নেট অপারেটিং হচ্ছে 29 টাকা 26 পয়সা। সে সর্বশেষ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 10% ক্যাশ এবং 10% স্টক। তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে 15 টাকা 10 পয়সা। রেকর্ড ডেট চলে গেছে 26শে মে 2025, রেকর্ড ডেট চলে গেছে। এবং সে এবার 20% দিছে। সাধারণত ব্যাংক এশিয়া গত 4-5 বছর ধরে 15% করে করে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে। খুবই ভালো, মানে ফান্ডামেন্টাল স্টকের মধ্যে ব্যাংক সেক্টরের মধ্যে অন্যতম একটা ভালো স্টক হচ্ছে ব্যাংক এশিয়া। তার শেয়ার সংখ্যা হচ্ছে 128 কোটি। এর মধ্যে পাবলিকের কাছে আছে 11 কোটি 38 লাখ, ফরেনারদের কাছে নাই, আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে 49 কোটি 71 লাখ। মানে পাবলিকের কাছে যা আছে তার কয়েক গুণ বেশি আছে ইনস্টিটিউটগুলোর কাছে। এটা খুবই পজিটিভ সাইন ব্যাংক এশিয়ার ক্ষেত্রে। আর ডিরেক্টরদের কাছে আছে আপনার 67 কোটি। ডিরেক্টরদের কাছে একটু বেশি আছে ব্যাংকের শেয়ারটা, কিন্তু ইনস্টিটিউটগুলোর কাছে সবচেয়ে বেশি আর কি, যেগুলো সাধারণত মার্কেটে লেনদেন হয়, কারণ ডিরেক্টরদের শেয়ার তার মার্কেটে সরাসরি লেনদেন হয় না। তো সেই হিসাবে আমি বলবো যে যেহেতু ইনস্টিটিউটগুলো এই পরিমাণ শেয়ার ধারণ করে রাখছে, তার মানে ব্যাংকে শেয়ার আগামী দিনগুলো ভালো হতে পারে, সম্ভাবনা আছে। 52 উইকের মধ্যে শেয়ারটা 14 টাকা 60 থেকে 22 টাকা পর্যন্ত গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডিসেম্বর ক্লোজিং স্টক। প্রিভিয়াস বিষয়গুলো আমি আর নিতে চাচ্ছি না, প্রিভিয়াস বিষয়গুলো নিচ্ছি না এই কারণে এই স্টকটা অ্যানুয়ালি 2 টাকা হয়েছে গত বছর, আর 50 টাকা হচ্ছে তার 50 টাকা 46 পয়সা হচ্ছে তার নেট অপারেটিং, ইপিএস হচ্ছে 2 টাকা 14 পয়সা। তো 2 টাকা 14 পয়সা হয়ে যাওয়ার পরে এই 2 টাকা 14 পয়সা যখন তার ইপিএস হয়েছে, তার মানে তার ইপিএসটা কম ছিল। এবার কিন্তু প্রথম কোয়ার্টারে 1 টাকা 42 পয়সা হয়ে গেছে। তার মানে যদি ধারাবাহিকতা থাকে এই স্টকটার, কোয়ার্টার 2তে সে বাড়বে, কোয়ার্টার 3তে বাড়লে সেটা এই যে 2 টাকা 14 পয়সার অনেক উপরে চলে যাবে, এবং আগামীবার সে ভালো আপনাদেরকে ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আর এই স্টকটাতে এই মুহূর্তে যদি আপনারা অনেকে ওই যে বলতেছেন যে সঞ্চয়পত্র এবং এই যে ব্যাংক ডিপোজিট, আপনি ব্যাংক এশিয়াতেই ডিপোজিট করেন, আপনাকে কত টাকা সুদ দিবে, আর এই ব্যাংক এশিয়া শেয়ারে কিনেন, দেখেন আপনি কত % লাভ করেন। এখন আমি প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলতেছি। আপনি যদি এখন ব্যাংক এশিয়ার স্টক কিনেন, আপনি কতটুকু প্রফিট করতে পারেন, আর আপনি যদি ব্যাংক এশিয়াতেই টাকা জমা রাখেন, তাহলে আপনি কতটুকু আপনাকে সুদ পান। এখানে এই যে বিষয়গুলো, এই অ্যানুয়াল ইপিএস, কোয়ার্টার, এখানে আগের প্রিভিয়াস হিস্ট্রি কী আছে, এখানে কোয়ার্টার 1 কী আছে, তার নেট অপারেটিং কী আছে, ডিভিডেন্ড কী দিয়েছে, পিইটা কী দিয়েছে, ডাইরেক্টর হোল্ডিং কত, ইনস্টিটিউটের কাছে কত, এগুলো আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি ব্যাংকে শেয়ারে টাকা রাখলে এই বিষয়গুলো দেখার দরকার নেই। কিন্তু শেয়ার কিনতে হলে আপনাকে একটু মাথা খাটাতে হবে। পুঁজিবাজারে অনেকেই মানে 90%, এখানে বলাই আছে 90% বিনিয়োগকারী টাকা হারায়, 10%
হয়তো প্রফিট করে, আসলে প্রফিট এইভাবেই করে, যারা প্রফিট করে তারা এইভাবে করে। ট্রেড করে আমাদের পুঁজিবাজারে যে যত রকমের গল্পই বলুক না কেন, যত রকমের গল্প বলুক, ট্রেড করে পুঁজিবাজারে প্রফিট করা যায় না। এটা মানে বাস্তবতার সাথে কোনো মিল নেই এই কথাটার। অনেকে অনেক রকমের অনেক কিছু বলবে আপনাদেরকে, অনেক কথা বলবে, একটা দুইটা ট্রেডে প্রফিট করতে পারেন, কিন্তু মার্কেটের ডিজাইনটা এমনভাবে করা, এখানে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না, এটা হয় না। এখন হয়তো 10,000 লোকের মধ্যে একজন করতে পারে, 1 লক্ষ লোকের মধ্যে হয়তো 10 জন প্রফিট করতে পারে ট্রেড করে, এটা কোনো উদাহরণ হতে পারে না। ওই 10 জনের মধ্যে আপনি থাকবেন না। ট্রেডটা পুঁজিবাজারে, বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেডটা হচ্ছে অনেকটা জুয়ার মতো, কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিং স্টকগুলো যে প্রাইস বাড়ে, এগুলো জাং শেয়ার সব জেড ক্যাটাগরি, মানে যারা ডিভিডেন্ড দেয় না তাদেরই প্রাইস বেশি বাড়ে। আর আমি যে স্টকগুলো নিয়ে এখন বন্ধের ভিতর, ঈদের বন্ধের ছুটির ভিতরে আমি ভিডিও দিচ্ছি, এগুলোর প্রাইস কিন্তু খুব বেশি আপনি আপ ডাউন দেখবেন না, কিন্তু সময় মতো এদের প্রাইস ঠিকই বাড়ে। সহজ কথা, ওই যে আমি একটা কথা বারবারই বলি আপনাদেরকে, যে পুঁজিবাজারে বছরে 20 থেকে 30% প্রফিটের যে ব্যাপারটা, ওটা আপনাদেরকে ওটাই এক্সারসাইজ করতে হবে, এর বাহিরে এখানে কোনো কথা বলার সুযোগ নেই। আর একটা কথা মাথায় রাখবেন, আমি এটা পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে মার্কেট যখন বাড়বে, ইন্ডেক্স যখন বাড়বে, যেখান থেকে বাড়ুক, আমি আশা করি এখন যেখানে আছে এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে, ইন্ডেক্স যখন বাড়বে সব শেয়ারের দামে বাড়বে, সেটা ভালো স্টক হোক আর খারাপ স্টক হোক, সব স্টকের দামে বাড়বে, আমাদের মার্কেটটাই পাবে। আবার যখন পড়ে সব স্টকের দামে পড়ে, কিন্তু আপনাকে সেফ জোনের থেকে এন্ট্রি নিতে হবে, এন্ট্রিটা নিতে হবে ঠিকভাবে। এখন আপনি সেফ জোন, আপনি যে ইবিএলে নেন, আপনি উত্তরা ব্যাংকে নেন, আপনি ব্যাংক এশিয়াতে নেন, এগুলো ভালো স্টক এই মুহূর্তে, আপনি এই জায়গায় আপনি এন্ট্রি নিতে পারেন। আবার আপনি জাং শেয়ার, জেড ক্যাটাগরি শেয়ারও এন্ট্রি নিতে পারেন। এখন জেড ক্যাটাগরি শেয়ার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখনও, এমন কিছু কিছু স্টক আছে, কিন্তু এই ব্যাংক এশিয়া তো পড়বে না, সে এখন যেখানে আছে সেখানে থাকবে, তার পড়ার কোনো সুযোগও নেই আর, কারণ পড়লেই সবাই কিনবে। আপনারা দেখতে পাচ্ছেন না, ইনস্টিটিউটগুলো শেয়ার ছাড়তেছে না, তো পড়বে না, এখানে আপনি এন্ট্রি নেন, মানে আপনি নিশ্চিত একটা জায়গায় সেফ জোনে থাকলেন। যখন বাড়বে তখন ওই জাং শেয়ারও বাড়বে, এ শেয়ারও বাড়বে, তো আপনি এন্ট্রি নেওয়ার সময় সেফ জোনে এন্ট্রি নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় নিরাপদ। আমি এটাই বলার চেষ্টা করতেছি। পুঁজিবাজারে আপনি টাকাটা যখন ইনভেস্ট করবেন, এন্ট্রিটা কীভাবে নিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব। এন্ট্রির উপরে আপনার প্রফিট নির্ভর করবে, আপনি কোন জায়গায়, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে, ইন্ডেক্সের অবস্থান কি, ইন্ডেক্স কী আচরণ করতেছে, শেয়ারটা কী আচরণ করতেছে, ডিভিডেন্ড কী দিয়েছে, তার প্রিভিয়াস হিস্ট্রি কী, বর্তমান হিস্ট্রি কী, এসব কিছু বিবেচনা করে যখনই আপনি এন্ট্রি নেবেন সঠিকভাবে, তখনই আপনি ধরে নেন যে আপনি প্রফিট করবেন। যেমন আপনি এন্ট্রি এখন যদি জুন ক্লোজিংয়ের 2-1টা স্টক আছে, ওগুলোতে যদি আপনি এন্ট্রি নেন, আপনি নিশ্চিত প্রফিট করবেন। এই যে ডিসেম্বর ক্লোজিংয়ে এই স্টকগুলো দেখেন, সে কিন্তু তার যদি আমি ব্যাংকে সে যদি গ্রাফস দেখে আপনাদেরকে, সে কিন্তু পড়ছে এগুলো, এটা হচ্ছে তার রেকর্ড ডেটের সংক্রান্ত কারণে সে পড়ছে, সে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানেও কিন্তু গেইন দিছে, কিন্তু এই যে এখান থেকে একটা গেইন, আপনি এখানে একটা গেইন পেলেন, হ্যাঁ, তারপর আপনি এখন আবার এখানে যদি আপনি আরও একটা গেইন আপনি পাওয়ার সম্ভাবনা আছে, খুব দ্রুত একটা গেইন পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে স্টকটা পড়বে না। তো এগুলোর মধ্যেও ট্রেড করা যায়, কিন্তু এই ধরনের স্টকে ট্রেড করলে প্রফিট একটু কম হয়, কিন্তু ট্রেড করা যায়, এগুলোতে আপনি ট্রেড করলে প্রফিট করতে পারেন, প্রফিটও করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার টাকাটা সেফ থাকবে, ট্রেডও করেন, প্রফিট কম হোক, কিন্তু আপনার মূল টাকাটা যাতে সেফ থাকে। তো সুতরাং ব্যাংকে এসে আপনারা দেখতে পারেন, যারা আসলে ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিতে চাচ্ছেন, তাদের জন্য এই স্টকটা খুবই ভালো হবে বলে আমি মনে করি। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।